আগের ডেটে হচ্ছে আমরা সংবেদনের কিছুটা অংশ পড়েছিলাম এবং আজকে মনোবিদ্যার সংবেদন এবং প্রত্যক্ষ অধ্যায়টা শেষ করব এবং আমাদের তাহলে মনোবিদ্যার সমস্ত টপিক শেষ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে সমাজ এবং রাষ্ট্র দর্শন নিয়ে আলোচনা করব। মানে আমি যে ধরনের নোট বানিয়েছি সেগুলো নিয়েই বলবো। তো তোমরা যে যা নোট বানিয়েছো সেই অনুসারেই পড়াশোনা করো। আর বেশি দিন বাকি নেই, একটা মাস হাতে। আর ওদিকে 14টা দিন বলতে 13 দিন অবশ্যই বাদ দিয়ে রেখো, কারণ এধার ওধার করে আমাদের সময় চলে যায় কিন্তু আমাদের পড়াশুনো হয় না। তো 1 মাস হাতে। শুরু করে বলছে অনুসংবেদন কাকে বলে না, কোনো ইন্দ্রিয়ে কিছুক্ষণ উদ্দীপিত হওয়ার পরে উদ্দীপকটি সরিয়ে নিলেও কিন্তু তার কিছুটা লেস থেকে যায়, সেটা হচ্ছে অনুসংবেদন। এগুলো বলে দিয়েছিলাম। আচ্ছা, ওয়েবার এবং ফেকনার নার হবে, লা হয়ে গেছে। ফেকনারের সূত্র কি? এস সমান সি লোগো আর। এখানে এস হচ্ছে কি? এস সমান সি লোগো আর এর কথা বলা হয়েছে। বলছি সবগুলো। এস বলতে সেন্সেশন বা সংবেদনকে বোঝায়, সি বলতে অপরিবর্তিত ভগ্নাংশ যাকে ওয়ান ধরা হয়, এবং লোগো কথার অর্থ হচ্ছে গুণ। তাহলে এস সমান যদি দেওয়া থাকে এস সমান সি গুণিতক আর, তাহলে কিন্তু সেটাও ওয়েবার এবং ফেকনারের সূত্র হবে। এবার ওয়েবার ফেকনারের সূত্রটা একটু কি সেটা বলে দিই। সংবেদনের তীব্রতা নিছক বোধগম্য পার্থক্য অনুভব করলে উদ্দীপককে বৃদ্ধি করতে হবে। বলছে যদি অনুভব আমরা আলাদা বা পার্থক্য দেখি তাহলে আমাদের উদ্দীপকের যে বৃদ্ধিটা করতে হবে এবং জ্যামিতিক পদ্ধতিতে, এবং এর ফলে সংবেদনের বৃদ্ধি হবে গাণিতিক পদ্ধতিতে, অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে বৃদ্ধি করতে হবে এবং সংবেদনটা বৃদ্ধি করতে হবে গাণিতিক পদ্ধতিতে। উদ্দীপকের বৃদ্ধি হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে আর সংবেদনের পদ্ধতি হচ্ছে গাণিতিক পদ্ধতিতে। উদ্দীপকের নিম্নসীমা কি না, উদ্দীপকের নিম্নসীমা হলো যে সর্বনিম্ন তীব্রতা থাকলে কোনো উদ্দীপক সঠিক বোধগম্য সংবেদন সৃষ্টি করতে পারে, মানে ঠিকঠাক যদি সংবেদন সৃষ্টি করতে পারে তাহলে হচ্ছে সেটা তার নিম্নসীমা। উচ্চসীমা কাকে বলে? বলছে উদ্দীপকের তীব্রতা যে সীমা অতিক্রম করলে সংবেদনের বৃদ্ধি ঘটে না। বলছে উদ্দীপকের তীব্রতা যে সীমানা অতিক্রম করলে সংবেদনের বৃদ্ধি ঘটে না, সেটাই হচ্ছে উচ্চসীমা, উদ্দীপকের উচ্চসীমা। পরিসর কাকে বলে না, দুটোর মিডিলে নিম্নসীমা এবং উচ্চসীমার মধ্যবর্তী যে ক্ষেত্র সেটাই হচ্ছে উদ্দীপকের পরিসর। উদ্দীপকের পরিসর কি না হচ্ছে উদ্দীপকের উচ্চসীমা এবং নিম্নসীমার মধ্যবর্তী যে স্তর সেটাই হচ্ছে পরিসর। সংবেদনের পরিসর বা ক্ষেত্র কি না, সংবেদনের নিম্নসীমা আর উচ্চসীমার মধ্যবর্তী যে ক্ষেত্র সেটা হচ্ছে সংবেদনের পরিসর। এবং শব্দের ক্ষেত্রে উদ্দীপকের নিম্নসীমা হচ্ছে কত? শব্দের ক্ষেত্রে হচ্ছে 20 p/s, আর হচ্ছে উচ্চসীমা কি না 20,000 p/s। এটা সঠিক বোধগম্য পার্থক্য বলতে কি বোঝায় না, যেখানে উদ্দীপকের তীব্রতা বৃদ্ধির জন্য প্রথমে সংবেদন থেকে দ্বিতীয় সংবেদনের মধ্যে যে পার্থক্য অনুভব, অর্থাৎ দুটো সংবেদনের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে সঠিক বোধগম্য পার্থক্য, যাকে GND বলা হয়। বলছে উদ্দীপকের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সংবেদনের তীব্রতা বৃদ্ধির সম্পর্কে ওয়েবারের সূত্রটা কি না, ওয়েবারের সূত্র হচ্ছে এটা হচ্ছে dr/r সমান c। dr/r সমান c, এটা বলেছে সূত্রটা, ওয়েবারের সূত্র। ওয়েবারের সূত্র তাহলে যদি বলে সংবেদন সংক্রান্ত তাহলে কিন্তু এটা মানতে হবে, এবং কোনো অপশানে যদি সংবেদন থাকে তাহলে সেখানে সংবেদন দিতে হবে। বলছে প্রতিটি ক্ষেত্রে সংবেদনের সঠিক বোধগম্য পার্থক্য উৎপন্ন করতে হলে উদ্দীপককে উহা অপেক্ষা বেশি
একটি নির্দিষ্ট ভগ্নাংশ গুণ করতে হবে, এটা বলেছে, মানে 1 দিয়ে গুণ করতে হবে, এটা বলেছেন। পরে হচ্ছে উদ্দীপকের তীব্রতার সঙ্গে সংবেদনের যে ফেকনারের সূত্র dr/r=c, এটা তো বললাম একটু আগে। সংবেদনের ন্যূনতম বৃদ্ধি অনুভব করতে হলে দ্বিতীয় উদ্দীপকের প্রথম উদ্দীপক একটি নির্দিষ্ট ভগ্নাংশ দ্বারা বাড়াতে হয়, সেই ভগ্নাংশ হচ্ছে 1। এবার চলে যাই প্রত্যক্ষ, পারসেপশান। প্রত্যক্ষের প্রথমে হচ্ছে কী টপিক আছে সেটা জেনে নিই। বলছে প্রত্যক্ষের সংজ্ঞা, সংবেদন এবং প্রত্যক্ষের মধ্যে পার্থক্য, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল মতবাদ, গেস্টালবাদী কারা কারা সেটা জানো, কাফকা, কোহেলার এবং ওয়ার্থ-দাইমার, এই টোটাল হচ্ছে তিনজনকে KKW বলা হয়। আমি এটা আগেও বলেছি, আবারও বলে দিই যে প্রত্যক্ষ কাকে বলে। প্রত্যক্ষ হচ্ছে সংবেদনের ব্যাখ্যা। সংবেদনের ব্যাখ্যা বলতে না বিশুদ্ধ সংবেদন একটা যার অর্থ থাকে না, কিন্তু সেইটাকে যখন আমরা পুনরায় সম্পূর্ণ অর্থপূর্ণ বলে ব্যাখ্যা করি, সেটাই হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষটা হচ্ছে সংবেদনের অর্থপূর্ণ দিক, অর্থপূর্ণ বিশুদ্ধ সংবেদন যখন অর্থপূর্ণ হয় তখন তাকে বলা হয় প্রত্যক্ষ। প্রত্যক্ষ হচ্ছে প্রত্যক্ষের উপাদান কি? উপাদান হলো সংবেদন। প্রত্যক্ষের উপাদান হলো সংবেদন। প্রত্যক্ষকে বিশ্লেষণ করতে হলে কতগুলি তত্ত্ব বা স্তরের সম্পর্কে জানতে হবে, স্তর সম্পর্কে জানতে হবে। সেগুলো কি? পৃথকীকরণ, সাদৃশ্য নিরূপণ, অর্থাৎ কোনো বিষয় থেকে অন্য একটা বিষয়কে পার্থক্য করতে হবে, তারপর সেটাকে সাদৃশ্য করতে হবে, তারপর তাদের অনুষঙ্গ বা সদৃশ্য কোনো বিষয় বা তাকে পুনরায় আমাদের সামনে তুলতে হবে, এবং উৎস ও স্থানের নির্দেশ করতে হবে, কোথায় কখন আমরা এটা শুনেছি, এবং বিশ্বাস করতে হবে সেই যে জ্ঞান আমাদের সেটা বিশ্বাস করতে হবে। এবার প্রত্যক্ষ এবং সংবেদনের মধ্যে পার্থক্য কি? প্রত্যক্ষ আর সংবেদনের মধ্যে পার্থক্য হলো সংবেদন হচ্ছে সরল এবং এটা হচ্ছে জ্ঞানের প্রথম স্তর, আর হচ্ছে প্রত্যক্ষ হলো সংবেদন হলো মানসিক প্রথম স্তর এবং মানসিক স্তর, এবং এটা সরল হয়। আর প্রত্যক্ষ হলো জটিল, এবং এটা হচ্ছে সংবেদনের পরে ঘটে এবং প্রত্যক্ষ হলো পুনরুজ্জীবনমূলক এবং নির্বাচনধর্মী, সংশ্লেষক প্রক্রিয়া, গঠন প্রক্রিয়া, যেখানে কোনো কিছু গঠিত হয় এবং অভিজ্ঞতার দ্বারা আমরা সেটা জানতে পারি আমাদের অভিজ্ঞতার মাধ্যমে, এবং এটা নির্বাচনধর্মী এবং এটা সক্রিয় প্রক্রিয়া। আর সংবেদন সম্পর্কে না, সংবেদন হলো বস্তুর চেতনা, বিমূর্ত বস্তু, সেখানে বস্তুকে আমরা জানতে পারি না সঠিকভাবে, সে বস্তুকে কিছুটা অংশ জানতে পারে, এবং এটা কেবলমাত্র উপস্থাপন করে। আর প্রত্যক্ষ কিন্তু উপস্থাপনও যেমন করে, সেটাকে আবার পুনরুজ্জীবন করে, মানে পুনরায় আবার আমাদের সামনে ধরে আনে, এটা বলতে চাইছে। সংপ্রত্যক্ষ কাকে বলে? সংপ্রত্যক্ষ সঞ্চিত অভিজ্ঞতার মাধ্যমে সচেতনভাবে কোনো বিষয়কে সুস্পষ্টভাবে প্রত্যক্ষ করা। বলছে সঞ্চিত বলতে আমাদের মনে যে সমস্ত ধারণাগুলো আছে, সেই ধারণাকে সচেতনভাবে কোনো একটা বিষয়ে সুস্পষ্টভাবে প্রত্যক্ষ করি। যেমন গবয়ের কথা, গরুর মতন দেখতে একটা প্রাণী হচ্ছে গবয়, তাকে আমরা সুন্দরবনে গিয়ে দেখলাম, তখন আমাদের পুরোনায় যে শুনেছি যে গরুর মতো দেখতে একটা প্রাণী যেটা হচ্ছে গবয়, সেটা হচ্ছে সুন্দরবনে থাকে, সেটা সুন্দরবনে যাওয়ার পরে দেখার পরে যে সাদৃশ্য হয় সেটার কথা বলেছে। ভ্রম প্রত্যক্ষ কাকে বলে? না বিষয়টিকে অন্য বস্তুরূপে প্রত্যক্ষ করা, হচ্ছে শ্রুতিতে রজত ভ্রম বা হচ্ছে দড়িকে সাপ বলে মনে করা হচ্ছে, যেটা হচ্ছে ভ্রম প্রত্যক্ষ। অমূল প্রত্যক্ষ যেখানে কোনো প্রত্যক্ষের উদ্দীপক বা কোনো প্রত্যক্ষের বিষয়ই থাকে না, যেমন দেবতা দর্শন, বা হচ্ছে যেটার কারণ হচ্ছে ব্যক্তির মানসিক অবস্থা, অর্থাৎ যেমন মদ্যপান ব্যক্তির ঘরে ইঁদুর ছুটছে এটা দেখতে পায়, এগুলো হচ্ছে অমূল প্রত্যক্ষ। বা মরুভূমিতে মরীচিকা হচ্ছে অমূল প্রত্যক্ষের উদাহরণ। দেশ বা কালস্থানকে স্পর্শ প্রত্যক্ষের দ্বারা জানা যায়। দেশ বা স্থানকে স্পর্শ প্রত্যক্ষের দ্বারা জানা যায়। অর্জিত প্রত্যক্ষ কাকে বলে? না কোনো ইন্দ্রিয়ের সাক্ষাৎ বিষয় না হয়েও সেই বিষয়টি ওই ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করা হয়, তা হচ্ছে অর্জিত প্রত্যক্ষ।
না যেমন বরফ দেখে বরফটি ঠান্ডা বলে মনে করা, এটা হচ্ছে ভারতীয় দর্শন অনুসারে অলৌকিক পতক্ষের মধ্যে জ্ঞানলক্ষণ যে শনিকর্ষ ছিল, সেই শনিকর্ষের মধ্যে যে টপিকটা ছিল সেটা এইখানেই ধরা হয়। বলছে গতি পতক্ষ কি না দর্শন সংবেদনের পরম্পরা দ্বারা গতি পতক্ষ হয়। ফাই কথার অর্থ কি? ফাই কথার অর্থ হচ্ছে না নিশ্চল বস্তুকে গতিশীল রূপে প্রত্যক্ষ করা। নিশ্চল বস্তু, সে তার গতি টতি কিছুই নেই, কিন্তু তাকে যখন গতি বলে মনে করছি তখন সেটা হচ্ছে ফাই। ঘনত্ব প্রত্যক্ষের ক্ষেত্রে কি হয় না, ঘনত্ব প্রত্যক্ষের ক্ষেত্রে হয় নিষ্ক্রিয় ও সক্রিয় দর্শন সংবেদনের মাধ্যমে আমাদের ঘনত্ব প্রত্যক্ষ হয়। আচ্ছা, একটু আগেই বলে দিলাম প্রত্যক্ষের বিভিন্ন স্তরগুলো: পৃথকীকরণ, সাদৃশ্যকরণ, অনুষঙ্গ, পুনর্জীবন, বস্তু চেতনা, স্থান নিরূপণ ও বিশ্বাস। এগুলো একটু আগেই বলে দিয়েছি। এবং প্রত্যক্ষের দুটো দিক, সেটা কি ব্যক্তি নিরপেক্ষ এবং ব্যক্তি সাপেক্ষ। ব্যক্তি নিরপেক্ষ কেন? ব্যক্তির উপর নির্ভর না করেই কিছু আমাদের প্রত্যক্ষ হয় বা জ্ঞান আমরা লাভ করি, এবং সাপেক্ষভাবে কিছুটা জ্ঞান লাভ করি। এ মডার্ন ইন্ট্রোডাকশন টু সাইকোলজি বইটা হচ্ছে নাইটের লেখা। পরিপূরক বর্ণ হলো দুটি বর্ণ পরস্পর পরিপূরক হবে যদি তাদের বিশেষ মাত্রায় মিশ্রণ করলে বর্ণহীন হয়। বলতে দুটো বর্ণকে মিলিয়ে দেওয়ার পরে যদি সেটা বর্ণহীন হয়ে যায় তাহলে সেটা হচ্ছে পরিপূরক বর্ণ। হলদের হচ্ছে নীল, আর নীলের হচ্ছে হলদে পরিপূরক। ইউই না হিউইটা কি না বিভিন্ন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য। বিভিন্ন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইউই। আচ্ছা, গেস্টাল্ট শব্দটা এই শব্দটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা খুব পরীক্ষাতে আসে। গেস্টাল্ট শব্দটি কি শব্দ? এটি হচ্ছে জার্মান শব্দ। এর অর্থ কি? সংগঠন, আকার, রূপ, নকশা প্রভৃতি। গেস্টালবাদী কারা? গেস্টালবাদী হলো কোহেলার, কাফকা, ওয়াথদাইমার। আবার অনেক জায়গায় বেথাইমার এটা লেখা আছে, মানে এই নামটা নিয়ে একটু সমস্যা আছে তো, কিন্তু ওয়াথদাইমার যেখানেই থাকবে সেখানেই দাগ দিতে হবে, আর বেথাইমার যেখানে থাকবে সেখানেই দাগ দিতে হবে, এটাই বলেছেন। এবং এই তত্ত্বতে যে গেস্টালবাদীদের প্রধান বৈশিষ্ট্য যেগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে, সেটা কি না মনোযোগ আকর্ষণ করে ক্ষেত্র আর মূর্তি তত্ত্ব। বলতে কোনো একটা মূর্তি, যেমন ধরো দুর্গা ঠাকুরের মূর্তি, সেটা আমাদের কিন্তু আকর্ষণ, আমাদের যে চোখে সেটা আকর্ষণ তৈরি করে। এবং তারপরে হচ্ছে বন্ধন সূত্র, সংগঠন প্রবণতা বা ভগ্নাংশ পরিপূর্ণের নিয়ম, ভগ্নাংশ পরিপূরণের নিয়ম। এগুলো হচ্ছে গেস্টালবাদীদের মতে যে ধরনের প্রত্যক্ষগুলো করেছে, যেমন নৈকট্য আসবে, সাদৃশ্য আসবে, নিরবিচ্ছিন্নতা আসবে। আচ্ছা, সংপ্রত্যক্ষ কাকে বলে সেটা একটু বলে দিই। সংপ্রত্যক্ষ হলো মনের মধ্যে যে সব অভিজ্ঞতা আগে থেকে আছে, সেই সমস্ত যে অভিজ্ঞতা তার আলোকে যখন কোনো নতুন ঘটনা ঘটে তখন তাকে সংপ্রত্যক্ষ বলে। যেমন সোজা ভাষায় বললে পুরনো অভিজ্ঞতার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করা, বা অতীত অভিজ্ঞতার মাধ্যমে নতুন তথ্য আমাদের জানা, সেটা হচ্ছে সংপ্রত্যক্ষ। আচ্ছা, সব প্রত্যক্ষ সম্বন্ধে অনুষঙ্গবাদী এদের মতে প্রত্যক্ষ হলো বহু সংবেদনের সমন্বয়ে গঠিত যৌগিক প্রত্যক্ষ। সমন্বয় বলতে বহু সংবেদন বলে অনেক রকমের, ধরো একটা লাল ফুল, তার অনেক ধরনের পাপড়ি, তারপরে বৃন্ত, এই সমস্ত কিছু যে সংবেদন, সেই সংবেদনের সমন্বয়ে আমাদের গঠিত হয় যৌগিক বস্তু। আচ্ছা, গেস্টালবাদীতে বলছে আচরণবাদ, অনুষঙ্গবাদ এবং অন্তর্দর্শনবাদ, এই তিনটি বাদের প্রতিক্রিয়া স্বরূপ কার উৎপত্তি হয়েছে? গেস্টালবাদের উৎপত্তি হয়েছে। গেস্টালবাদীরা হচ্ছে কে না বললাম, কফকা, দাইমার আর হচ্ছে কোহেলার। এই কয়েকটা জিনিস, যেমন হচ্ছে গেস্টালবাদী কে আর হচ্ছে গেস্টাল শব্দের অর্থ কি, এই দুটো এই তত্ত্ব থেকে ভীষণ ইম্পর্টেন্ট।
আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, তাও হচ্ছে তোমরা দেখে রেখো। ঠিক আছে, টাটা।